আমাদের বাংলাদেশের ফুটবল সমর্থনে বিশ্বকাপ ফুটবলের সময় সবচেয়ে বড় রাইভালরি তো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। এই ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ বিশ্বকাপে দেখব আমরা, সেই অপেক্ষা কতকালের। হয়ে যেত, অপেক্ষার অবসান এই বছরই হয়ে যেত যদি ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারত। তাহলেই এই সেমিফাইনালটা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা হতো। আমরা এই প্রতিদ্বন্দ্বিতার নানান মাত্রা, নানান রং নিয়ে নানান রকম আলোচনা করতাম। কিন্তু ব্রাজিল যেহেতু আগেই ঝরে গেছে, সেই সেমিফাইনালটি হচ্ছে না। ১৯৯০ বিশ্বকাপে লাস্ট ব্রাজিল আর্জেন্টিনা হয়েছে, ওইটাই এখন পর্যন্ত সর্বশেষ হয়ে আছে। আদৌ হবে কিনা, কবে হবে, কোন দিন হবে, প্রতি বিশ্বকাপে আশা থাকে। ফাইনালে গিয়ে তো আর হচ্ছে না। বরং এই সেমিফাইনালটাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় রাইভালরিও আপনি বলতে পারেন, কিন্তু সেটা না বললেও সবচেয়ে তেতো রাইভালরি এইটা বলতেই হবে। আর্জেন্টিনা ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবলে অন্ততপক্ষে প্রতিদ্বন্দ্বিতার যে ইতিহাস, তাতে সেই কথাই বলে। এইবারও যে সেমিফাইনালে দল দুটো মুখোমুখি হচ্ছে, তাতে করে যেন কি কি জিনিস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে। কোন রেফারিং বিতর্ক, কোন লাল কার্ড, কোন মারামারি, কোন মাঠের বাইরের নানান ঘটনা প্রবাহ। এবং এই জায়গাটাতে মনে তো হচ্ছে একটা জিনিস ওয়াইল্ড গেস করাই যায় যে এই ম্যাচটাতে লাল কার্ড আসছে। লাল কার্ড আসছেই আসছে। কার জন্য আসছে, কোন পক্ষে আসছে, এই জায়গাটাতেও আমরা একটা ওয়াইল্ড গেস করতে পারি। ধরেন আর্জেন্টিনার ১ জন ২ জনের কথা যদি বলি, ধরেন ইংল্যান্ডের ১ জন ২ জনের কথা যদি বলি, বললাম আরকি। মজাই তো। পরে এটা আমরা খেলা শেষে মিলিয়ে নিতে পারবো, মিলিয়ে দেখতে পারবো। এমনিতেই আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের এই রাইভালরির জায়গাটা এত প্রবল হয়ে উঠল কেন? দেখুন, ফুটবল মাঠের রাইভালরি শুধুমাত্র ফুটবল দিয়ে হয় না। হয় যে না তা না, হয়। কিন্তু অনেক সময় এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত থাকে। এর সঙ্গে পলিটিক্স অনেক সময় মিশে যায় প্রবলভাবে। আর্জেন্টিনা ইংল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু সেইটা রয়েছে। কিন্তু এইটাই যে মূল কারণ তা বলা যাবে না। যেমন ধরেন পলিটিক্যাল যে টেনশনটা এই ২ দেশের, সেইটা ১৯৮২ সালে সেই ফকল্যান্ড যুদ্ধের কারণে। ৭৪ দিনব্যাপী একটা যুদ্ধ, যেইখানে ওই কি বলা চলে প্রশান্ত মহাসাগরে থাকা ২ টা ব্রিটিশ দ্বীপপুঞ্জ তাদের টেরিটরির অধীনে, সেইটাকে আর্জেন্টিনা দখল করে নেওয়ার চেষ্টা করে। ফলে ব্রিটিশরা এইখানটাতে পাল্টা আক্রমণ ৭৪ দিনের একটা যুদ্ধ হয়, যেখানে প্রায় হচ্ছে গিয়ে ৬৫০র মতো আর্জেন্টিনার সৈনিক নিহত হয়েছেন, ২৫০র মতো ব্রিটিশ সৈনিক নিহত হয়েছেন। ফলে সেই একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে আর্জেন্টিনা আবার দ্বীপটা ব্রিটিশদের কাছে হচ্ছে গিয়ে দিয়ে দেয়, তারা সারেন্ডার করে, ওই যুদ্ধটা ৭৪ দিনে শেষ হয়ে যায়। কিন্তু শেষ হলেও তো আর শেষ হয় না, ওই জিনিসের রেশ এখনো আছে, এখনো থাকে। এইটা তাদের ওই পলিটিক্যাল বয়ানে যেমন থাকে, ঠিক তেমনি মানুষের মুখে মুখের যে বয়ান, সেই জায়গাটাতেও প্রবলভাবেই রয়েছে। যতটা ইংল্যান্ডে রয়েছে তার চেয়ে অনেক বেশি করে আসলে আর্জেন্টিনায় রয়েছে। কেননা তাদের কাছে ওইটা একটা পরাজয়ের প্রতীক যে ফকল্যান্ড ওয়ারটা তারা আসলে জিততে পারেনি। ফলে মাঠের ফুটবলে এইটার জবাব দেওয়ার চেষ্টা সবসময় আর্জেন্টিনা করে থাকে। এখন আমি যেটা বললাম যে এটা যে এই ওয়ার থেকেই শুরু হয়েছে বা পলিটিক্যাল জায়গা থেকে শুরু, বিষয়টা কিন্তু সেটা না। আপনি যদি গোয়িং ব্যাক টু 1966, এটা তো ৮২ সালের ফকল্যান্ড ওয়ার। ৬৬ বিশ্বকাপে কি ঘটনা ঘটেছে দেখেন। এবং সেই ঘটনার প্রেক্ষিতে ফুটবলে এই লাল কার্ড, হলুদ কার্ডের নিয়ম পর্যন্ত চালু হয়েছে এই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের ঘটনার প্রেক্ষিতে। এই যে ২ দিন আগে আর্জেন্টিনা যে ম্যাচটা খেলল সুইজারল্যান্ডের সঙ্গে, কালো রঙের যে ব্যান্ড পরে আর্জেন্টিনা খেলেছিল, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেটা কার জন্য জানেন? আন্তোনিও রাতিন। তাদের দেশের ইতিহাসের একজন ওয়ান অফ দ্য আইকন, এবং তিনি মিডফিল্ডার ছিলেন। ৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই অতি বিখ্যাত কিংবা কুখ্যাত ঘটনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি, যেইখানে রাতিনকে রেফারি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন ফাউলের কারণে। প্রথমে একটা ফাউল করেছেন, সেই কারণে প্রথমে সতর্ক করেছেন। কিছুক্ষণ পরে আবারও রেফারির সঙ্গে তর্কাতর্কিতে যেয়ে তিনি হচ্ছে গিয়ে রেফারি ২য় বার সতর্ক, অর্থাৎ তাকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু রাতিন মাঠ থেকে বেরিয়ে যেতে রিফিউজ করেন। তিনি মাঠ থেকে বেরোবেন না। কিছুতেই বেরোবেন না। এবং তিনি বলতে থাকেন যে এটা যে জার্মান রেফারি, আর্জেন্টাইনদের ভাষা তো স্প্যানিশ, সেটা তিনি কি বলছেন সেটা তিনি বুঝতে পারছেন না। একজন ইন্টারপ্রেটার, অনুবাদক এনে দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে, নইলে তিনি মাঠ থেকে বেরোবেন না। ঘটনাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ইংল্যান্ডে খেলা হচ্ছিল, ইংল্যান্ডের ওয়েম্বলিতে তাদের আইকনিক স্টেডিয়ামে, তাকে মাঠ থেকে বের করে নেওয়ার জন্য পুলিশকে পর্যন্ত কল করা হয়। ফাইনালি ওই পুলিশ এসকর্ট করে তাকে মিনিট ১০ পরে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় রাতিনকে। এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি ওই যে ফ্ল্যাগে, যে ব্রিটিশ ফ্ল্যাগ ছিল, সেটাকে দুমড়ে মুচড়ে দেন, তাদেরকে ইনসাল্ট করেন। এবং রানী এলিজাবেথ যে মাঠে প্রবেশ করবেন তার জন্য যে কার্পেট মোড়ানো ছিল, সেই কার্পেটের উপরে তিনি বসে থাকেন ৫ মিনিট।
প্রতিবাদে, এবং পরবর্তীতে তিনি বলেছেন যে ইংলিশদের তিনি অনেক অপমান করেছেন, কার্পেটে বসেছিলেন, ফ্ল্যাগ মুড়িয়ে দিয়েছেন। এবং ঘটনাটার এই পর্যায়ে ইংলিশটা যে খুব ভালো তা না, ইংল্যান্ড যে ওই ম্যাচে খুব ভালো ছিল তা না, ওইখানটাতে রেফারির ডিসিশন ইংল্যান্ডের পক্ষে হেভিলি গিয়েছে, আর্জেন্টিনদের কমপ্লেনের সেইটাই জায়গা ছিল, এবং সেইখানটাতে 30টার মতো ফাউল ম্যাচে ইংল্যান্ড করেছে, যার মধ্যে অনেকগুলো ছিল যেটা আসলে এই রাতিনের মতোই আর কি ইংলিশ ফুটবলারদের বের করে দেওয়ার মতো, কিন্তু জার্মান রেফারি সেই কাজটা করেন নাই। এবং সে ফাইনালি গিয়ে যে জিও ফার্টসের একমাত্র গোলে যে ইংল্যান্ড জিতে, সেই গোলটাও অফসাইড থেকে হয়েছে বলে আর্জেন্টিনার দাবি। সো এইরকম একটা মহা বিতর্কিত জায়গা ঘটেছে। ম্যাচ শেষে ইংল্যান্ডের যে ম্যানেজার আলফ রামজে তিনি দৌড়ে মাঠে ঢুকেছেন যেন তার দলের কোনো ফুটবলার আর্জেন্টিনার কারোর সাথে জার্সি সোয়াপ না করেন, এটা তিনি নির্দেশ দিয়েছেন। প্রেস কনফারেন্সে এসে ইংল্যান্ডের কোচ আর্জেন্টিনার প্লেয়ারদের এনিমেল, জানোয়ার বলে পর্যন্ত আখ্যা দেন, সম্বোধন করেন। তো রাইভালরিটা কোন পর্যায়ে চলে গিয়েছিল খেয়াল করছেন। এবং এই ঘটনার প্রেক্ষিতে 1970 বিশ্বকাপ থেকে কিন্তু লাল কার্ড হলুদ কার্ডের প্রচলন হয়। তার আগে নিয়ম ছিল হচ্ছে গিয়ে রেফারি মুখে একবার সতর্ক করবেন, তাতে কাজ না হলে মানে ওটা হলুদ কার্ডের কাজ, সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে তাকে মাঠ থেকে বের করে দিবেন। কিন্তু যেহেতু এখানে রাতিন বলেছেন যে তিনি জার্মান রেফারির কথা বুঝতে পারছেন না, ফলে ফুটবলের একটা পরিবর্তনের জায়গায় এখানটাতে আসলে হচ্ছে হলুদ কার্ড, লাল কার্ড, যাতে এইখানটাতে হচ্ছে গিয়ে কোনো অনুবাদক আর না লাগে বা ওইটার কোনো হিসাব নিকার জন্য না থাকে। সো এই নিয়ম পরিবর্তনটা হয়েছে। তো ফুটবলের নিয়ম পরিবর্তন হয়েছে একটা জিনিস, আর আর্জেন্টিনা ভার্সেস এই যে ইংল্যান্ড ম্যাচের রাইভালরিটা এইখান থেকে শুরু। তার 4 বছর আগে 62 বিশ্বকাপেও কিন্তু এই দুটো দল মুখোমুখি হয়েছিল, সেইটা এরকম ঘটনা বলছিলেন না, বরং এই 66 বিশ্বকাপ থেকে শুরু হয়েছে, যেইটা অন্য একটা মাত্রা পেয়েছে 82 ফকল্যান্ড ওয়ারে এবং 86 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আবারও এই দল দুটো মুখোমুখি। এবং সেই ম্যাচটাতেই ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি। দেখুন, বিশ্বকাপের এইরকম বিতর্কিত ম্যাচ কমই রয়েছে, এবং এইরকম দুইটা ঘটনা যেটা সন্দেহাতীতভাবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনা, ম্যারাডোনার হ্যান্ড অফ গড, এবং সন্দেহাতীতভাবে সবচেয়ে সেরা গোল যেটা গোল অফ দ্য সেঞ্চুরি। 4 মিনিটের আগে পরে তিনি এই কাজটা করে দিয়েছেন। ম্যাচটা ফার্স্ট হাফ গোল শূন্য ছিল, সেকেন্ড হাফের 6th মিনিটে ম্যারাডোনা ওই যে লাফিয়ে উঠে হাত দিয়ে বলটা জালে ঠেলে দিলেন, রেফারি সেটা দেখতে পাননি এবং তিনি গোল দিয়েছেন। ইংলিশ ফুটবলাররা মাঠে প্রতিবাদ করেছে, কাজের কাজ তো কিছু হয় নাই। এবং ম্যারাডোনা পরবর্তীতে 4 মিনিট পরে তিনি তার ওই গোল অফ দ্য সেঞ্চুরি ওই মিডফিল্ড থেকে কাটিয়ে মোটামুটি পুরো ইংলিশ টিমকে কাটিয়ে আর কি 4-5 জনকে কাটিয়ে, শিল্টনকেও কাটিয়ে গোলকিপার, তিনি বলটা জালে ঠেলে দিলেন। ম্যাচের পরে আর্জেন্টিনা ওই যে ক্যাপ্টেন ডিয়েগো ম্যারাডোনা বা পরেও বিভিন্ন সময় তার ইন্টারভিউতে তিনি বলেছেন যে না, ওইটা হচ্ছে গিয়ে হ্যান্ড অফ গড, এটা ঈশ্বরের হাতের গোল হয়েছে। তিনি বলেছেন যে এইটা ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ, ব্রিটিশরা আমাদের সঙ্গে যা করেছে, ইংল্যান্ড আমাদের সঙ্গে যা করেছে, সেই যুদ্ধে আমাদের এত প্রাণহানি হয়েছে, ফলে সেই প্রতিশোধ আমরা ফুটবল মাঠে নিয়েছি। ফলে ওইটা একটা খুবই খুবই কন্ট্রোভার্সিয়াল ম্যাচ ম্যারাডোনার ওই দুইটা ঘটনার কারণে, যেইখানে ইংলিশরা আজ পর্যন্ত মনে করে যে ম্যারাডোনা চিট করেছেন, তাদের কাছে সেটা হ্যান্ড অফ থিফ, তাদের কাছে সেটা চোরের হাতের গোল, এবং সেই কারণেই হচ্ছে গিয়ে তারা এখন ওইটা নিয়ে অনেক উষ্মা প্রকাশ করেন। 86 এর ইংল্যান্ড টিমের যে কারো সাক্ষাৎকার দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে থার্ড যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে গিয়ে 1998 বিশ্বকাপের রাউন্ড অফ 16 দল দুটো মুখোমুখি হয়। ফার্স্ট হাফটা ছিল দুর্দান্ত, 2-2 গোলের সমতায় শেষ হয়। অ্যালান শিয়ারার এবং মাইকেল ওয়েন, 18 বছর বয়সী মাইকেল ওয়েন একটা অসাধারণ গোল করেছিলেন, মিডফিল্ড থেকে দৌড়ে টেনে নিয়ে গিয়ে দুর্দান্ত একটা গোল করেছেন, ওই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল। আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হাভিয়ার জেনাতি গোল করেছেন, কিন্তু ঘটনা ঘটেছে সেকেন্ড হাফের শুরুতেই, যেইখানে মিডফিল্ডের ওই জায়গাটাতে ডিয়েগো সিমিওনে, যে এখন যে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ, তিনি ফাউল করেন ডেভিড বেকহামকে, এবং বাজে ফাউলই করেছেন। বেকহাম পড়ে যাওয়া অবস্থায় তিনি ডান পাটা তুলে, তিনি তাকিয়েছিলেন না, কিন্তু ডান পা দিয়ে হচ্ছে গিয়ে মেরে দেন সিমিওনেকে। সিমিওনেকে রেফারি হলুদ কার্ড দেখান, ডেভিড বেকহামকে লাল কার্ড দেখান। ইংল্যান্ড 10 জনের দলে পরিণত হয়ে যায়, এবং বাকি সময়টা ইংল্যান্ড টেনে নিয়ে গেছে 10 জন নিয়ে, কিন্তু টাই ব্রেকারে গিয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ড হেরে যায়। ফলে ওই যে ডেভিড বেকহাম আর এবং হচ্ছে গিয়ে এই ডিয়েগো সিমিওনের ওই ঘটনা, বেকহামের লাল কার্ড, এইটাও আসলে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের তিক্ততায় নতুন একটা পরত যোগ করে, নতুন একটা মাত্রা অ্যাড করে। 2002 বিশ্বকাপে ঘটনাটা ঘটেছে রিভার্স। এইবারও ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়, তবে নকআউট ম্যাচে না, সেইটা গ্রুপ পর্বের ম্যাচে, যেইখানটাতে ডেভিড বেকহাম তার প্রতিশোধটা নিতে পারেন। এইবার মাইকেল ওয়েনকে ফাউল করার কারণে মরিসিও পোচেত্তিনো, এই যে যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন যে এবারের বিশ্বকাপে, তিনি ফাউল করেছিলেন মাইকেল ওয়েনকে, এবং তাতে পেনাল্টি পায় ইংল্যান্ড, এবং সেই পেনাল্টি থেকে ডেভিড বেকহাম গোল করেন
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড 1-0 গোলে জিতে ডেভিড বেকহ্যামের একটা প্রায়শ্চিত্ত হয় এবং পরবর্তীতে এই রেজাল্টটা একটা ভূমিকা পালন করেছে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়ার ক্ষেত্রে এবং ইংল্যান্ডের এই উত্তরণের ক্ষেত্রে। যদিও মরিসিও পচেত্তিনো যিনি ওই ফাউল করেছিলেন বলে রায় দিয়েছে রেফারি পিয়েরলুইজি কলিনা, ওই যে বড় চোখের ইতালিয়ান রেফারি, এখন যে ফিফার রেফারিং চিফ যিনি, তিনি ওই রায়টা দিয়েছিলেন। পচেত্তিনো অবশ্য দাবি করেন যে না, তিনি ওয়েনকে ফাউল করেন নাই। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে ইংলিশ ফুটবল সবসময় ফেয়ার হয়। আমি মাইকেল ওয়েনকে কোনো টাচ করি নাই, মানে তিনি বলছেন টাচ করেন না। ওয়েন এমনভাবে লাফ দিয়েছেন মনে যেন তিনি সুইমিং পুলে লাফ দিচ্ছেন, ফলে ওইটা তিনি ডাইভ দিয়েছেন। এটা হচ্ছে গিয়ে তার দাবি। কিন্তু যাই হোক, ইংলিশরা এক অর্থে সেইটার একটা প্রতিশোধ নিতে পেরেছে। এখন দেখেন, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে 1966 বিশ্বকাপে রাতিনের সেই ঘটনা, 1986 বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ঘটনা, 1998 বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম ডিয়েগো সিমিওনের ঘটনা, 2002 বিশ্বকাপে আবার সেই পেনাল্টি ডেভিড বেকহ্যাম যেটার মধ্যে ছিলেন সেই ঘটনাটা, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের রাইভালরিটা কোন পর্যায়ে আছে? এবং এইখানটাতে ধরেন আরও একটা মাত্রা ওইভাবে যদি বলেন তাহলে যোগ করেছে যে লিওনেল মেসি ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন। কোনো ফ্রেন্ডলি ম্যাচ এটাছেও কিন্তু মুখোমুখি হন নাই তিনি তার এই পুরো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাতে। ফলে এই যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে অতীতের এই সব কথা মনে রাখলে এবং এইবারের বিশ্বকাপে যেহেতু আর্জেন্টিনার পক্ষে ফিফা কাজ করছে, রেফারিরা বাঁশি বাজাচ্ছে, এই কনস্পিরেসি থিওরি প্রবলভাবে আছে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী কয়েকদিন এই ইংলিশ প্রেস এইটা নিয়ে একেবারে যা যা করা সম্ভব সেগুলো করবে পরোক্ষ চাপ প্রয়োগের জন্য রেফারির উপরে, ফিফার উপরে। ফলে এইটা মাঠে নামার আগেই আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা প্রতিশ্রুতি দিচ্ছে যে ঘটনাবহুল ম্যাচ হবে, অনেক কিছুই হয়ে যেতে পারে। এবং আমি বলছিলাম যে লাল কার্ড মনে হচ্ছে যে এই ম্যাচে হবেই হবে, এটা অবধারিত। এবং সেই ক্ষেত্রে যদি ধরেন ওয়াইল্ড গেস করি দুই দল থেকে, আমার ওয়াইল্ড গেস হচ্ছে গিয়ে, এটা ওয়াইল্ড গেস, এটা তার কোনো ডিসিপ্লিনের রেকর্ড ফেকর্ড দেখেই, সেটা জাস্ট একটা ওয়াইল্ড গেস মজার জন্য। আমি যদি ওয়াইল্ড গেস করি যে ইংল্যান্ডের পরে মিডফিল্ডে ঘটনাটা ঘটবে বলে আশঙ্কা করছি, হয় ডেকলান রাইস অথবা এলিয়েট অ্যান্ডারসন। আর আর্জেন্টিনার পরে ধরেন সেই মিডফিল্ডেই ধরেন এনজো ফার্নান্দেজ, আর মিডফিল্ডার না, ধরেন আমি একটা ডিফেন্ডার নিলাম লিসান্দ্রো মার্টিনেজ। আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ বা এনজো ফার্নান্দেজ, আর ইংল্যান্ডের ডেকলান রাইস অথবা এলিয়েট অ্যান্ডারসন, এই চারজনের একজন লাল কার্ড পাবেন বলেই একটা ওয়াইল্ড গেস করলাম। কিন্তু এটা হোক বা না হোক, ম্যাচটা যে ঘটনাবহুল হবে আমাদের এই আগের বিশ্বকাপগুলোতে তাদের যে মুখোমুখি লড়াই 66, 86, 98, 2002, সেটাই আসলে আমাদেরকে বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে জমজমাট রুদ্ধশ্বাস ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার লড়াইয়ের, দ্বৈরথের, সবচেয়ে বিশ্ব ফুটবলে তেতো দ্বৈরথের।